তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গৃহবন্দী করা হয়েছিল, তাকে কারাবন্দী করা হয়েছিল। কারণ বিএনপির রুট লেভেলের ছাত্র রাজনীতি করে যারা আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তারাই আজকে পরীক্ষিত, তারাই আজকে দলপ্রেমী, এবং তাদের কাছে বিএনপি নিরাপদ বলে আমি মনে করি। আমি মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি। আসলে দীর্ঘ 17টা বছর আমরা গণতান্ত্রিক পরিবেশ পাইনি। যারা বিএনপি করি, আমরা ছাত্র রাজনীতি থেকে এতদূর পর্যন্ত এসেছি। আর আমি মনে করি যে আমি খুব বড় মাপের যে নেতা তা কিন্তু না। আমি মফস্বলে থাকি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি একসময় ছাত্র রাজনীতি করেছি, স্কুল লাইফে, কলেজ লাইফে, এবং জেলা ছাত্র দলের 10 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম। সেন্ট্রালে 2 বার কমিটিতে আমি সিনিয়র সদস্য ছিলাম ছাত্র দলে। তারপরে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারপরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। মূলত আমি একজন রাজপথের একজন ক্ষুদ্র একজন কর্মী। আমার বাবা জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি জিয়াউর রহমান যখন বিএনপি জন্ম দেন, ওই আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন আমার বাবা। সিরাজগঞ্জ সদর আসন থেকে তিনি 91 সালে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার জন্য, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এবং প্রত্যেকটা জায়গা তার উন্নয়নের হাতের ছোঁয়া রয়েছে। তো যে কারণে তিনি আজকে 30 বছর অতিবাহিত, তারপরে তিনি জনগণের মাঝে এখনো পর্যন্ত মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছেন, অমর হয়ে আছেন। আমরা রাজনীতি করা এবং রাজনীতিতে মানুষকে সম্পৃক্ত করা, তরুণদের আমাদের এই রাজনীতিতে আগ্রহ জন্মানো, এই জিনিসগুলা আমাদের মধ্যে একটা শূন্যতা ছিল। কিন্তু 17 বছরের পরে আজকের যে পরিবেশটা, বিশেষ করে 17 বছরের গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার, মানবাধিকার, বিচার অধিকার, এগুলো ফিরে পাওয়ার জন্য যে আন্দোলনটা হয়েছে, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন জুলাই আগস্টের যে বিপ্লব, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, যার কারণে বিজয় অর্জন করা হয়েছে। এই বিজয় দেশে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে আমরা বর্তমান যে পরিস্থিতি, এখানে তরুণদের রাজনীতি করার একটা অগ্রাধিকার রয়েছে, এবং পাশাপাশি যারা ভালো মনের অধিকারী, ভালো মন মানসিকতা পোষণ করে, যারা নীতি আদর্শ নিয়ে চলে, ঠিক তাদের মতো সৎ আদর্শবান নীতি নৈতিকতা নিয়ে যারা পথ চলে, আমরা আশা করছি যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সেই ধরনের একটি রাজনৈতিক পরিবেশ আমরা নতুন করে পেয়েছি, এবং এই ধারা বজায় রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সেটি আমাদের নতুন রাজনৈতিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে, সেটি বর্তমান যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেই গণ অভ্যুত্থানের যে ফসল, যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছ থেকে ডক্টর ইউনূসের সরকার যে রয়েছে, তাদের কাছ থেকে আমরা আশা রাখি যে সুন্দর পরিবেশ, রাজনৈতিক মনোমুগ্ধকর পরিবেশ থাকবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে, তরুণদের অগ্রাধিকার থাকবে। যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন হয়েছে, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, নিরপেক্ষ একটি নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই পরিবেশটাই আমরা বজায় রাখতে চাচ্ছি। আসলে বিএনপি সাংগঠনিক ভাবে আগের থেকে শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি মহান স্বাধীনতার ঘোষক। প্রত্যেকটা জায়গায় তিনি নায়কের ভূমিকা অবতীর্ণ ছিলেন। সেই সেনানায়ক, রাষ্ট্রনায়ক, জাতীয়তাবাদী আদর্শের নায়ক, প্রত্যেকটা জায়গায় তিনি হিরোর ভূমিকা পালন করেছেন। যে কারণে এই সংগঠনটি আসলে আগের থেকেই একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যার কারণে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সহধর্মিণী, তিনি গৃহবধূ হওয়া সত্ত্বেও তিনি যে হাউড হয়েছেন বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই আকর্ষণীয়তার ভূমিকার কারণে তিনি মানে বিএনপির যে সংগঠন ভিত মজবুত ছিল, তার কারণে আমি বলছি, যে কারণে তিনি কিন্তু আসলে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন। তিনি একজন বাংলাদেশের শক্তিশালী একজন নারী নেত্রী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন, আপসীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করেছেন। তিনি দেশের জন্য তিনি ভূমিকা রেখেছেন, যে কারণে তাকে অনেক খেসারত দিতে হয়েছে। বিগত 111 সরকার, বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকার, প্রত্যেকটা সরকারই যারা অগণতান্ত্রিক ভাবে, অবৈধভাবে ক্ষমতায় এসেছে, তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গৃহবন্দী করা হয়েছিল, তাকে কারাবন্দী করা হয়েছিল। তিনি আজকে বেঁচে আছেন, তিনি মানুষের হৃদয়ের মণিকোঠায় আছেন। দেখেন, দেশের একটা বিজয়, একটা গণঅভ্যুত্থান হওয়ার পরে যে সুন্দর একটা পরিবেশে যখন আমরা রাজনীতি করার একটা অঙ্গীকার নিয়ে আগাচ্ছিলাম, ঠিক তখনই এই ছাত্র জনতারা শুরুতেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা মুক্তি দিয়েছেন এই সরকার। আমাদের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনিও কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের বা 111 সরকারের যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের বাইরে তাকে রাখা হয়েছে, উনাকে আসতে দেয় নাই, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তিনিও কিন্তু ওখান থেকে দেশের পরিচালনা জন্য নেতৃত্ব দিয়েছেন, দল পরিচালনার নেতৃত্ব দিয়েছেন। তার দিক নির্দেশনায়, তার নেতৃত্বে আমরা সংগঠনটাকে সাংগঠনিকভাবে আরো দিক মজবুত করতে আমরা সক্ষম হয়েছি এবং আশা রাখছি তিনি অতি দ্রুত আমাদের নির্বাচনের আগে, এই ডিসেম্বরে, যে 25 সালে যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে উনি আসতে পারবেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা চাঁদাবাজ মুক্ত, আমরা দখলবাজ মুক্ত, আমরা সুন্দর ক্লিনিংয়ের নেতৃত্ব প্রতিষ্ঠা করা, আমরা দেশে একটি সুন্দর নির্বাচন যাতে হয় সেই লক্ষ্যে আমরা সুন্দর গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমরা যাতে নির্বাচন পাই, সেজন্য সরকারের কাছে আমরা জোর দাবি করে আসছি, রাজপথে আমরা আছি। আমাদের 31 দফা সংস্কারের যে কর্মসূচি রয়েছে সেইটি নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা আশা রাখছি যে বিএনপি যারা ক্ষুদ্র, যারা রাজপথের নেতাকর্মী রয়েছে, আমরা অতি দ্রুত সংগঠনটাকে আরো ঢেলে সাজানোর জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশেই তিনি দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন এবং আমরা আশা রাখছি যে ক্লিনিংয়ের স্বচ্ছ ব্যক্তি, স্বচ্ছ নেতৃত্ব এবং তরুণ নেতৃত্ব দিয়ে প্রবীণ নবীনের সমন্বয় ঘটিয়ে সারা বাংলাদেশে একটি সুন্দর সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য সংগঠন পুনর্গঠন করে যাচ্ছে। আমরা আশা রাখছি এটি হবে ইনশাআল্লাহ। আসলে এই নির্বাচনটাকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কেন? যেখানে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তো বিষয়টা আসলে আপনি কোন ভাবে দেখছেন? আসলে আমরা দীর্ঘ 17 বছর যে আমরা আন্দোলন করেছি, আন্দোলনটা করেছি কিন্তু ভোটাধিকার, মানবাধিকার এবং বিচার অধিকার ফেরত পাওয়ার জন্য। তো সেই হাসিনা মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়ে আমরা বিজয় অর্জন করলাম, গণঅভ্যুত্থান হলো ছাত্র জনতার, সেইটা একক কিন্তু কেউই কৃতিত্ব পাওয়ার যোগ্যতা রাখে না। আমি মনে করি যে এইখানে মানে বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে প্রত্যেকটা দলই সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং সেটি আমরা আশান্বিত হয়েছি আমরা ওই 5ই আগস্টের বিজয় অর্জনের মধ্য দিয়ে। এখন আমাদের মূলত টার্গেটই হলো যে গণতান্ত্রিক একটি ধারা বজায় রাখতে গেলে আসলে সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দরকার, আর যে কারণে আমরা একটি নির্বাচন দিয়ে দেওয়ার জন্য বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্বাচনের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছিল, সে কারণে আমরা মনে করছি যে নির্বাচনটা যাতে নিরপেক্ষ হয়, নির্বাচন যাতে সুন্দর পরিবেশে হয়, সব দলের অংশগ্রহণ হয়, সেখানে অল্প নির্বাচন আসলে সংস্কার এবং বিচার এই দুইটা কাজে কিন্তু চলমান প্রক্রিয়া। এখানে মানে এই 6 মাসে বা 1 বছরের মধ্যেই সংস্কার শেষ করে দেওয়া যাবে বা বিচার 1 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে, এটা আসলে ভাবা কিন্তু অবান্তর। আমরা মনে করি যে সংস্কার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কারটুকু অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার করবে, দায়িত্ব পালন করবে, সংস্কার করবে, এটা আমরা আশা করছি। এবং যে বিগত সরকার যে গুম খুন হত্যাযজ্ঞ মেতে উঠেছিল, ছাত্র জনতাকে হত্যা করেছে, বিরোধী রাজনৈতিক সংগঠনকে বিভিন্নভাবে গুম খুন এগুলা হত্যাযজ্ঞ মেতে উঠেছিল বিগত সরকার, সেই সরকারের সময় যারা এটা নেতৃত্ব দিয়েছে, শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ, এমপিরা, তার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, যারা হেলমেট লীগ, যে বাহিনীগুলো সন্ত্রাসী ছাত্র সংগঠন, তাদের বিচার হবে এবং সেই বিচার কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে, দ্রুত বিচার কার্যক্রম হবে এবং সেটা কিন্তু বিশ্বব্যাপী দেখানোর জন্য অলরেডি মিডিয়া ট্রায়াল এটার মধ্য দিয়েও হচ্ছে, মিডিয়া সারা বিশ্ব দেখছে। তারপরে সংস্কার কাজও কিন্তু অলরেডি চলমান। তো এটি যতটুকু না করলেই না, এই সরকার তো চিরদিন থেকে সংস্কার করবে, এটা যে সরকার বিগত হাসিনার যে সরকার, এই অবৈধভাবে যারা নির্বাচন ছাড়াই যে ক্ষমতায় থাকছে, এই সরকার যদি আমরা যে আশা উদ্দীপনা নিয়ে সরকার, আমাদের যে ফসল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যদি ক্ষমতা থেকে নির্বাচন ছাড়াই যদি 2-4-5 বছর থাকে, তাহলে আসলে এটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা ওনারাই ভালো বলতে পারবে। তবে জনগণ এবং সাধারণ মানুষ এবং প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, গতকালকেও আমরা দেখেছি যে 2রা মেতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের সাথে
আপনার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে বসেছেন এবং সকলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশা করেছেন এবং মানে আমরা আশা রাখছি যে সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটি বজায় রেখে যতটুকু না করলেই না। এই যে আপনারা যেটা আশা করছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, এই সরকারের অধীনে নির্বাচনটা আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন যে আসলে কি নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমরা তো আশা রাখি যে হাসিনা মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন যে সরকারটা এসেছে এটা সকলেরই কিন্তু আমাদের সমর্থন আছে এবং সকলের যদি সমর্থন থাকে তাই আশা করি যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং সময় কিন্তু যথেষ্ট পেয়েছে সংস্কার এবং বিচার শুরু করে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা আমরা আশা রাখছি। আর আওয়ামী লীগের দোসররা এখনো সরকারের বিভিন্ন পর্যায়ে আছে, উপদেষ্টা পরিষদও আছে, আমলার যে বিশেষ করে সচিবালয় অঙ্গনে, তারপরে প্রত্যেকটা পুলিশ বাহিনীর মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, আপনার প্রত্যেকটা জায়গায় বিচারের কার্যালয় আছে, প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা সংস্কারের কথা বলছি। ন্যূনতম যতটুকু রদ বদল করা দরকার, নিরপেক্ষ ব্যক্তিদের জায়গায় জায়গায় বসানো দরকার, নির্বাচন কমিশন, বিশেষ করে নির্বাচন কমিশনই তো আসলে পরিচালনা করবে, সেই জায়গায় যদি সরকার নির্বাচন কমিশন অলরেডি কিন্তু মানে রদ বদল করেছে এবং সকল দলের মতামত নিয়ে কিন্তু নির্বাচন কমিশনাররা যারা তাদেরকে দায়িত্ব বন্টন করেছেন এবং তারা দায়িত্ব পালন করছেন। তারপরে আপনার বিচারিক কার্যালয়ে অনেক বিচারপতিরা আছেন, অ্যাটর্নি জেনারেল সহ যারা সহকারী অ্যাটর্নি জেনারেল যারা দায়িত্ব পালন করছেন, সরকারের প্রতিনিধি, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা পরিবর্তন হয়েছে অলরেডি এবং মূল জায়গায় আর কি পুলিশ প্রশাসনের আইজি থেকে শুরু করে মূল জায়গায় কিছু পরিবর্তন হয়েছে। এখন সারা বাংলাদেশে যে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তাদের নির্বাচনের আগে আমার মনে হয় কিছু রদবদল করলে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেইটা যদি তদন্ত সাপেক্ষে যাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি তদন্ত করে তারপরে যদি রদবদল করা হয়, আমাদের বিশ্বাস যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই সুন্দর অল্প সময়ের মধ্যে সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আমরা সেরকম জেলা বিএনপির মধ্যে বিভিন্ন সময় আমরা কন্দল লিখেছি, বিভিন্ন সময় যারা এই দলকে আসলে বিভক্তি করার চেষ্টা করতেছে। দলের ভিতরেও আমরা বেশ কিছু ব্যক্তি পেয়েছি যারা অনুপ্রবেশ করছে এবং বিভিন্ন ভাবে দলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই ঐক্য, আপনাদের যে ঐক্যটা আছে সেই ঐক্যটাকে বজায় রাখতে আপনি কিছু উদ্যোগ গ্রহণ করেন বা আগামীতে আসলে কি কি করতে পারেন? আমাদের মধ্যে কিন্তু আসলে কোন্দল নাই। প্রথমত আমি এটাকে পুরোপুরি অস্বীকার করি। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, ভালো মন্দের কিন্তু গ্রুপ আছে, কিন্তু তার মানে এই না যে আমাদের মধ্যে কোন্দল আছে। আপনারা দেখেছেন, আমরা বিশেষ করে আমি মির্জা মোস্তফা জামান, আমি ছাত্র রাজনীতি করে এত দূর এসেছি। আমার শুধু আমার বাবার পরিচয় না, কিন্তু আমার বাবা কিন্তু এখানকার বিএনপির প্রতিষ্ঠাতা, এমপি, সেন্ট্রাল বিএনপির নেতা। তো সেই জায়গা থেকে আমি ছাত্র রাজনীতি করে এত দূর পর্যন্ত এসেছি। তো আমাদের মধ্যে দ্বন্দ্ব, প্রতিযোগিতা এগুলো সবই আছে, কিন্তু আমরা দেখেছি আমরা মানে সিরাজগঞ্জে কিন্তু আলাদা মঞ্চ নাই, সিরাজগঞ্জে কিন্তু আলাদা পার্টি অফিস নাই, আমরা কিন্তু আলাদা মিছিল মিটিং কোনো সময় করি না। ইচ্ছা করলে কিন্তু করা যায়, আমরা করতেও পারি। যে ভালো মন্দের তো আসলে একটা মানে গ্রুপ আছেই, অস্বীকার করার জায়গা নাই। কেউ এক একজন এক এক দৃষ্টিতে মানে বিএনপিকে দেখে, এক এক দৃষ্টিতে এক এক কর্মকাণ্ডে দলকে পরিচালিত করার চেষ্টা করে। তো আমরা চেষ্টা করি সবসময় যাতে প্রশ্নবিদ্ধ না হয়, দলে যাতে সুনামের সহিত দলের কর্মকাণ্ড যাতে পরিচালিত হয়, সেই চেষ্টা আমরা যারা করি। তাদের সাথে কিছু মত পার্থক্য অনেকেরই আছে, থাকবে, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে আমাদের মধ্যে কোন্দল আছে। তবে হ্যাঁ, আমরা এই দলে যারা আপনার কিছু ব্যক্তি অনুপ্রবেশ যে বললেন, হ্যাঁ, এখানে অনেকের হাত ধরে, অনেকের কাঁধে ভর করে, বিশেষ করে এই 5ই আগস্টের পরে হয়তো পরিচিত না, অপরিচিত, কিন্তু তারা হয়তো বা এক সময় অন্য ধারার পলিটিক্স করত, তারা বিএনপিতে ঢুকে কারো না কারোর উপর ভর করে, কাঁধে ভর করে মিশে যে তারা, আমি দেখেছি, আমরা খেয়াল করেছি যে আমাদের অনেক নেতাকে বিপথে পরিচালনা করার, কর্মীকে বিপথে পরিচালনা করার চেষ্টা করেছে। তাদের রেখে যাওয়া যে পথটা আছে, হাট বাজার, মাঠ, বালুমহল, বিভিন্ন বা এই সমস্ত জায়গায় যে বিগত সরকারগুলোতে যে অবৈধভাবে দখলদারি, চাঁদাবাজি করা, এইগুলোর পথটা তারা এসে আমাদের অনেক নেতা কর্মীকে দেখানোর চেষ্টা করেছে। সেই জায়গায় আমাদের দলের কিছুটা হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার চেষ্টা হয়েছে। এখানে যে অনুপ্রবেশ করে নাই,
বা চেষ্টা করে না দলের ভাবমূর্তি নষ্ট করা, তা আমি বলবো না। তবে সেই জায়গায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি শুরু থেকেই কিন্তু উনি দেখেছেন যে যেহেতু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হলো, হাসিনা যেভাবে পলায়ন করেছে, তার নেতাকর্মী কিন্তু এলাকা ছাড়া, দেশ ছাড়া। এখন এই সুযোগে হয়তোবা যারা পরিচিত না, এরকম কিছু আওয়ামী লীগের যারা দোষর আছে, তারা তো আমাদের দলের মধ্যে ঢুকে সেই পথটা দেখাইয়া দিতে পারে যে আমরা এই পথে কামাই করছি, তুমি করো। সেইটা করার চেষ্টা করেছে। তখনই তারেক রহমান, উনি বিচক্ষণ ব্যক্তি এবং তিনি বহুভাবেই চেষ্টা করেছেন এবং বলেছেন, সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে এই পথে পা বাড়ানো যাবে না, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। যদি কিছু কতিপয় ব্যক্তি যদি এগুলা করে, তাহলে তার স্থান মানে দলে হবে না। যারা বিপথে চলে গিয়েছিল তাদেরকে অলরেডি সারা বাংলাদেশেই অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেকে শোকজ করা হয়েছে এবং অনেকের পদ স্থগিত রাখা হয়েছে। মানে আরো এটা কিন্তু চলমান আছে এবং মানে অনেকে যদি মনে করে যে না আমার হয়তো বা আর কিছু হচ্ছে না, হবে না, এটা ভুল। এই জিনিসটা যে দলীয় যে অ্যাকশন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে এই ধরনের নির্দেশনা আছে এবং চলমান থাকবে। তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কার করা, তাদেরকে তিরস্কার করা, এগুলা অবশ্যই থাকবে। আমরা সেই কারণে মনে করি যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আসলে চেষ্টা করে লাভ হবে না, কারণ আমরা সেই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় আমরা দেব না। আমরা ভাবমূর্তি বজায় রাখার জন্য দুই চারজন ব্যক্তির কারণে টোটাল দলের, যারা আমরা দলের ভালো চাই, আমরা যারা এই সমস্ত জায়গায় ইনভলভ না, অপকর্মে ইনভলভ না, তারা কোনো সময় চাবো না দুই চারজনের জন্য তার দায়ভার আমরা কাঁধে নেব। অবশ্যই তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো, তাদের বিরুদ্ধে সরাসরি আমরা কথা বলবো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বলবো অবশ্যই এই ধারাটা চলমান রাখবেন, যাতে করে দলের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ণ করতে না পারে। এটি আমাদের প্রয়াস থাকবে ইনশাআল্লাহ। আপনি জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, যেখানে স্বৈরাচারী একটা ব্যবস্থাপনা পরিবর্তন হয়ে গেছে এবং স্বৈরাচার শাসক যিনি আছেন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই জায়গায় এই আন্দোলনে ছাত্র জনতা এবং দলমত নির্বিশেষে বিএনপি সহ বিভিন্ন দলের অংশগ্রহণ ছিল এবং এক কথায় বলা চলে ছাত্রদের একটা অংশগ্রহণমূলক এই আন্দোলন হয়েছে। সেই জায়গা থেকে বিএনপিতে এই তরুণদেরকে রাজনীতিতে যুক্ত করতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা হচ্ছে কিনা, আপনি আসলে কিভাবে সেই জায়গায় আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ন্যায় বিচার, আন্তর্জাতিক মানের বিচার, এই ধরনের কর্মকাণ্ড মানে স্লোগান, মানে আমাদের এই এটা স্ট্যান্ড ছিল বিএনপি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আন্দোলনের মানে এই যে জুলাই আগস্টের যে বিপ্লব মানে গণঅভ্যুত্থান, এর আগের থেকে কিন্তু বিএনপির যে সংস্কার প্রক্রিয়া, এটা কিন্তু ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে। এটা তাও তো 2000 কত সালে 20 সালের মনে হবে। এই প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। এখন আমরা নতুন করে যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে তার জন্য আমরা সংস্কার করছি, নো। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংস্কারটা আরো 2-4 বছর 5 বছর আগে থেকে কিন্তু এই সংস্কার প্রক্রিয়া তিনি চলমান রেখেছেন এবং বলে আসছেন জোরে সোরে। এবং দেখেন এই যে বিচার, এই যে বিচারগুলো হয়েছে আওয়ামী লীগের আমলে, তাদের নিজস্ব বিচার প্রতিদের দিয়ে তারা নিজেরা যে বিচারের রায় সেটি লিখে পাঠিয়ে দেওয়া হতো, সেইটা পড়ে রায় দেওয়া হতো। সেই ধরনের বিচার কার্যের বিরুদ্ধে কিন্তু বিএনপির আগের থেকে অবস্থান ছিল। এবং আপনি যে তরুণ নেতৃত্বের কথা বললেন, সেই তরুণ নেতৃত্বের কথা এই জুলাই আগস্টের পরে যে বলা, তা কিন্তু বলা হচ্ছে না। বিএনপির আন্দোলন, বিএনপির দল যে পুনর্গঠন এবং বিএনপির যে দাবি দেওয়াগুলো ছিল, তার মধ্যে তরুণদের নেতৃত্ব দেওয়ার মানে নির্দেশনা, এটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন, বারবার বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, তরুণদেরকে উৎসাহিত করেছেন এবং সেইটির প্রভাব আমরা দেখতে পেয়েছি। তারেক রহমানের যে আহ্বান, যে সংস্কার, বিচার, ন্যায় বিচার এবং তরুণ নেতৃত্ব সামনে আসার, এই আহ্বানের পরিপ্রেক্ষিতে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে এই আন্দোলন করার কারণে, এই সমস্ত আহ্বান করার কারণেই কিন্তু মানে জুলাই আগস্টের কিন্তু তরুণদের নেতৃত্বে কিন্তু ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই বিপ্লবটা হয়েছে। অতএব আমি মনে করি যে জুলাই আগস্টের পরে তরুণদের নেতৃত্ব বাড়বে, তার আগের থেকে কিন্তু এটি আমাদের দাবি দেওয়া ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। এখন সেই ক্ষেত্রে আমরা মনে করি যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, তার আগের থেকে যে চলমান যে প্রক্রিয়াটা, এই সংস্কার, বিচার এবং তরুণ নেতৃত্ব প্রদান, এটির জুলাই আগস্টে যেহেতু তরুণদের নেতৃত্ব হয়েছে
ছাত্র জনতার বিপ্লব গণ অভ্যুত্থানের কারণে হয়েছে। সেই কারণে আমরা মনে করছি যে এখন তরুণদের নেতৃত্ব আরো প্রতিষ্ঠিত হওয়ার জন্যই জুলাই আগস্টের যে চেতনা সেটা কিন্তু এটাতে কাজে লাগবে। সেই কারণে আমরা আশা করছি প্রত্যেকটা দল, রাজনৈতিক সংগঠন, দেশের বিভিন্ন যারা সামাজিক সংগঠন, বিভিন্ন জায়গায় যারা আছেন, আমরা আশা করব যে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে সারা বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি সুযোগ তৈরি হোক, একটি নতুন পরিবেশ তৈরি হোক এবং তরুণরা প্রবীণদের সাথে থেকে নিজেদের সাহসকে কাজে লাগিয়ে প্রবীণদের যে অভিজ্ঞতা সেটাকে মাথায় নিয়ে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের রাষ্ট্রনায়কের ভূমিকা রাখবে। এরকম জেলা বিএনপির যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের প্রতি আপনার কি ধরনের বার্তা থাকবে এই আগামী নির্বাচন এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে? আমাদের বার্তা আসলে পরিষ্কার, সেটি হলো যে আমরা চাই দেশে একটি সুষ্ঠু এবং সুন্দর গণতান্ত্রিক ধারায় এ দেশ পরিচালিত হবে। আর কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সেই জুলাই আগস্টের যে আগের যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এইগুলোর পরিবর্তন আমাদেরকে নিজেদের স্ব-উদ্যোগে এটা পরিহার করতে হবে। আগের সেই ধ্যান ধারণা, আগের সেই রাজনীতি, আগের সেই পরিবেশ, আগের সেই চিন্তা চেতনা মননে এবং মগজে এটা আর থাকা যাবে না। এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। বেরোয় এসে আমাদেরকে নতুন আঙ্গিকে, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সত্যিকার অর্থেই যদি আমরা পরিবর্তন চাই, আমরা যদি ফ্যাসিস্ট হতে না চাই, আমাদের যার যার অবস্থান থেকে আমরা চাই পরিবর্তন, আমরা চাই সুন্দর নেতৃত্ব, আমরা চাই সুন্দর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুন্দর একটি জাতীয় সরকার হোক, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাওয়া, যে সব দলের অংশগ্রহণে এই দেশ পরিচালিত হবে, এই দেশ ফ্যাসিস্ট মুক্ত মানে থাকবে, উন্নয়নের ধারা যেটা আছে এটা অব্যাহত থাকবে, এদেশে মানুষ নিজেদের অধিকার ফেরত পাবে, ভোটাধিকার, মানবাধিকার, বিচার অধিকার এটি যাতে ফেরত পায়। দলের নেতাকর্মী তাদের কাছে আমাদের চাওয়া ক্লিন ইমেজের স্বচ্ছ ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসা, মিনিমাম যাদের স্বচ্ছতা আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায়, যারা চাঁদাবাজ মুক্ত, যারা নেশা মুক্ত, যারা সমাজের সন্ত্রাস মুক্ত, এই টাইপের এবং যারা শিক্ষিত টাইপের নেতৃত্ব যাতে আনে। সেই কারণে আমি আহ্বান করব সারা বাংলাদেশের, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলার যারা প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, থানা এবং পৌরতে যারা আছেন, যারা মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তাদের কাছে আমার আহ্বান, আপনারা নেতৃত্ব বাছাই কখনো ভুল করবেন না। সৎ, ত্যাগী, যোগ্য এবং সাহসী নেতৃত্ব আপনারা বাছুন। আওয়ামী লীগের দোসরদের কোনোভাবেই জায়গা দেওয়ার প্রয়োজন নাই। বিএনপির অনেক নেতাকর্মী আছে, তাদেরই জায়গা হবে কিনা সন্দেহ। তো এইখানে আমার মনে হয় না যে অন্য কাউকে আর ডেকে এনে তাদের স্টিয়ারিং দেওয়া, কারণ বিএনপির রুট লেভেলের ছাত্র রাজনীতি করে যারা আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, তারাই আজকে পরীক্ষিত, তারাই আজকে দলপ্রেমী এবং তাদের কাছে বিএনপি নিরাপদ বলে আমি মনে করি। যে কারণে আমি মনে করব, আমি আশা রাখবো যে আমাদের সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা, সারা বাংলাদেশের যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, আপনারা নেতৃত্ব নির্বাচনে কখনো ভুল করবেন না। আপনারা ক্লিন ইমেজের সঠিক, সাহসী, ত্যাগী এবং নির্যাতিত যারা হয়েছে তাদের সেই সকল নেতাকর্মীদের আপনারা নেতৃত্বে নিয়ে আসেন। অবশ্যই আমাদের দলের সর্বাগ্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি তাহলে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া, আন্দোলন সফল করা আমাদের কোনো বিষয় না। এই জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, আমাদের দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি সেই চক্রকে আমাদেরকে উতরে ফেলতে হবে।